This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. যেতে পারি কিন্তু কেন যাব ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো। শক্তি চট্টোপাধ্যায়ের এই দুর্দান্ত লাইন দুটো এমনিতে তো আমাদের মনের মধ্যে গেঁথে আছে আর কি। এত সুন্দর উপহার আমাদের জন্য আর বোধহয় কেউ দিতে পারেননি, কিন্তু এই দুটো লাইন কারোর কাছে কিন্তু বেঁচে থাকা থিওরি। জানেন তো আমাদের আশেপাশে কত মানুষ আছে জানেন না, যারা এই দুটো লাইনকে মোটামুটি মন্ত্রের মতো জপ করছেন, মেনেও চলছেন। যেতে পারি কিন্তু কেন যাব। দুটো চারপাশে যদি একটু তাকিয়ে দেখেন, এই আজকের দিনেই অন্তত দুটো জায়গাতে আবার রাজনীতিরও খানিকটা ছোঁয়া ঠোয়া আছে আর কি। যাই হোক, কিন্তু সেদিকে তাকিয়ে দেখলে দেখবেন আলাদা আলাদা মানুষ, আলাদা আলাদা জায়গা, আলাদা তাদের শিক্ষা দীক্ষা, চিন্তাভাবনা, প্রেক্ষিত সব আলাদা মানুষ, সবটা আলাদা, কিন্তু তারা দুজনেই এক জায়গায় হয়তো সবার চিন্তাভাবনা হয়তো ওই এক জায়গায় এসে তার মানসিকতাগুলো একরকম হয়ে যাচ্ছে, আর সবাই হয়তো ওই একই মন্ত্রটা বলছেন, যেতে পারি কিন্তু কেন যাব। তারা দুজনেই মোদ্দা কথা জায়গা ছেড়ে দিতে চাইছেন না। এটা অবশ্য ঠিক যে জায়গা ছেড়ে দিতে আমরা কেউ খুব একটা চাই না, কিন্তু অথরিটি বলছে যাও, কিন্তু যিনি যাওয়ার কথা তিনি চেয়ার আঁকড়ে বলছেন যাব না, যেতে পারি কিন্তু কেন যাব। তাহলে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায় না? এই দুজনের আপনাদের কথা বলবো আজকে। দুটো জায়গায় দেখলাম অদ্ভুতভাবে মিলে যাচ্ছে ব্যাপারটা। এই দুজনকে আমরা একটা ওই স্যাম্পেল হিসেবে নিচ্ছি, জানেন তো, টেস্ট স্যাম্পেল। আপনাদের সামনে এই টেস্ট স্যাম্পেলগুলোর স্যাম্পেল টেস্ট করিয়ে আপনারা বুঝতে পারবেন যে আমাদের মতো সাধারণের সঙ্গে যারা এরকম দিন আনি দিন খাই আর কি, আপনি আমি, ছোট চাওয়া ছোট পাওয়া, আর যারা অসাধারণ তাদের চাওয়া পাওয়ার তফাৎ কতটা। আজকের বাকি কথাগুলো দেখবেন, সেক্ষেত্রে বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না আপনাদের। গোটা ব্যাপারটা ওই উদাহরণের মধ্যে দিয়ে, স্যাম্পল টেস্টের মধ্যে দিয়ে একদম ক্লিয়ার হয়ে যাবে। এই যে কাঁথির সুবল মান্না, গত কয়েকদিন ধরেই তো মনে পড়ছে তো, সুবল মান্না তিনি খবরের মধ্যে রয়েছেন, বারবার তার নামটা আসছে। আমরাই প্রথম তার বক্তব্য দেখিয়েছিলাম কীভাবে তিনি চাপে পড়ে গেছেন। তার কারণ ছিলেন কাঁথি পুরসভার চেয়ারম্যান। ওই যেরকম তৃণমূলে থাকলে নিশ্চিন্তে থাকা যায়, করে কমে খাওয়া যায়, সেরকমই হয়তো খাচ্ছিলেন, দাচ্ছিলেন, কাজকর্ম করছিলেন, চেয়ারম্যান থাকছিলেন, এরকমই তো হচ্ছিল, চেয়ার গরম করছিলেন। তো মুশকিল হলো এক অনুষ্ঠানের মঞ্চে দেখলেন শিশির অধিকারী বসে আছেন, ব্যাস ঢিপ করে প্রণাম করে ফেললেন। আর শিশির অধিকারীর পা ছুতেই তৃণমূল নেতারা বেঁকা চোখে দেখতে শুরু করে দিলেন। কারণ ব্যাপারটা তো এমনি না। ভাবুন, শিশির অধিকারী এখন খাতায় কলমে তৃণমূলেরই সাংসদ, কিন্তু ওরকম প্রবীর একজন রাজনীতিক, তার এখন পরিচয়টা কী হয়ে দাঁড়িয়েছে না, শুভেন্দু অধিকারীর বাবা। দেখুন, আজকের দিনে মানে মোটামুটি এই শুভেন্দু অধিকারী নামটা তৃণমূল নেতাদের কাছে এতটাই অ্যালার্জির বস্তু, তার বাবার পা ছোঁয়া, তার বাবাকে গুরুদেব বলা, এই অপরাধটা না তাদের কাছে মানে বড় বেশি বুকে বিঁধেছে, মনেও বিঁধেছে আর কি। তাই জন্যই সোজাসুজি তাকে পথ ছাড়তে বলে দেওয়া হয়েছে। এত বড় গর্হিত অপরাধ করে কি আর ওই চেয়ারে বসে থাকা যায়, যে চেয়ারটা তৃণমূল দিয়েছে? তৃণমূলের চেয়ারে বসবেন, অথচ বিরোধী দল নেতার বাবাকে সুখ্যাতি করবেন, এ দুটো তো এক হতে পারে না। লোকে যখন এগুলো ভাবে তখন কিন্তু ওই বিষয়টাও ভুলে যায়। ওই বললাম প্রথমেই যে শিশির অধিকারী কিন্তু আসলে তৃণমূলেরই সাংসদ এখনও খাতায় কলমে। তাহলে বুঝতে পারলেন, আপাত দৃষ্টিতে নেতাদের আমরা যেরকমভাবে দেখি, আসলে ব্যাপারটা কিন্তু সেরকম না। আপনি আমি খালি চোখে দেখছি শিশির অধিকারী তৃণমূল সাংসদ, কিন্তু তৃণমূলের লোকেরা শিশির অধিকারীকে তৃণমূলের সাংসদ হিসেবে দেখছেন না, তার বদলে তারা দেখছেন শুভেন্দু অধিকারীর বাবা বলে। এবার একই সঙ্গে তাদের মনেও তার মানে কোথাও একটা সংশয় রয়ে গেছে যে অ্যাকচুয়ালি শিশির অধিকারী কোথায়, মানে কোনো একটা কারণ যদি তাদেরই দলের একজন বয়োজ্যেষ্ঠ এরকম সাংসদ হতেন, তাকে নিয়ে তো এত সমস্যা হতো না।
কিন্তু সেটা তো হচ্ছে যখন সমস্যাটা, তার মানে বুঝতে হবে আমাদের দেখার চোখ আর দলের দেখার চোখ বা রাজনীতির দেখার চোখ এটা আলাদা। বারবার আপনাদের এটা বোঝানোর চেষ্টা করি। সেই জন্যই তারা ওই সরাসরি সুবলবাবুকে বলে দিচ্ছেন পদত্যাগ করে ফেলুন, এরপরে আপনার আর চেয়ারে থাকা যায় না। কিন্তু মুশকিল হচ্ছে সুবলবাবু তো শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা পড়ে ফেলেছেন, ব্যাস তার সেই একই বক্তব্য, যেতে পারি কিন্তু কেন যাব। এবার যদি কেউ চেয়ার আঁকড়ে এইভাবে বসে থাকতে চায় তাহলে তো মহা মুশকিল। রাজনৈতিক দল তারা সিদ্ধান্ত নিয়ে ফেললে চেয়ার ফাঁকা করার সিদ্ধান্ত নিয়েছে, এবার যিনি চেয়ার ছাড়ার কথা তিনি নির্দেশ অমান্য করছেন। এই রকম একটা সিচুয়েশানে রাজনৈতিক দলের অন্যান্য বিকল্প, ওদের প্ল্যান বি সি সব রেডি থাকে। এবার প্ল্যান বি সেটারও একটা পরিকল্পনার সঙ্গে সঙ্গে ছকে নেওয়া হয়েছে। এক্ষেত্রে অনাস্থা প্রস্তাব আনা, চেয়ারম্যান তো তার বিরুদ্ধে অনাস্থা আনলেই হয়ে গেল। এই অবধি ব্যাপারটা ঠিক ছিল। কিন্তু মুশকিল হচ্ছে অনাস্থা প্রস্তাবে সায় দিতে, সই দিতে সবাই রাজি আছেন। তাদের দলের যারা যারা কাউন্সিলর ছিলেন তারা অন্তত 16 জন, কাঁথির 21 জন কাউন্সিলরের মধ্যে 16 জনই নাকি তারা রাজি, এক বাক্যে রাজি। কিন্তু তার সঙ্গে সঙ্গে তারা তো আবার অন্য একটা স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন, দিতে পারি কিন্তু কেন দেব। মানে তারা তো মনে মনে ভেবে নিয়েছেন যে আমরা অনাস্থা প্রস্তাব নিয়ে এলাম, অনাস্থা প্রস্তাব পাশ হয়ে গেল, তার মানে কি হলো, চেয়ারম্যানের কুর্সিটা খালি হয়ে গেল। তাহলে এবার তো কাউকে সেই শূন্যস্থান পূরণ করতে হবে। তাদের আবার মনের মধ্যে কবিগুরু ডাকছে, তোমার আসন শূন্য আজি হেবির পূর্ণ করো। এবার 16 জনই এই বীর দর্পে সেই শূন্য আসন পূরণ করার জন্য ঝাঁপাবেন বলে ঠিক করে ফেলেছেন। তারাই নাকি প্রত্যেকেই নাকি গোপনে দলের কাছে চেয়ারম্যান হওয়ার ইচ্ছে প্রকাশ করে ফেলেছেন। এই প্ল্যান বিরও কত বিড়ম্বনা দেখলেন তো। আর যদি সবাই এই কবিতা টবিতা পড়েন বিভিন্ন দলের বিভিন্ন কবির, তাহলে তো আরও মুশকিল। এটা কিন্তু মানে রাজনীতি করতে গিয়ে কবিতা যদি পড়েছেন তাহলে আপনি মশাই মহা বিপজ্জনক লোক হয়ে গেলেন। এ ব্যাপারে আমি কিছু বলবো না, দলের আভ্যন্তরীণ ব্যাপার, আমি এখন কিছু বলবো না। এই কয়েক বছরে প্রথম সিদ্ধার্থ মাইতি গেলেন, অ্যাডমিনিস্ট্রেশন চালিয়েছিলেন, তারপর হরিবাবু গেলেন, তারপর সুবলবাবু এসছে, আবার যে বসবে। আমরা এরকম না করে ভাগাভাগি করে নিক, যে কটা মাস আছে প্রায় 3 বছর আছে, 17 জন কাউন্সিলর, এখন দাবিদার হচ্ছে 17 জনই দাবিদার চেয়ারম্যান হোক। এ চেয়ারম্যান অযোগ্য, চালানোর মতো কোনো নয়। দিদি আইপ্যাকের কথায় ভুল করে ওকে আমাদের এখানকার চেয়ারম্যান করে দিচ্ছিল। জেলা সভাপতি বলছেন যে এই চেয়ারম্যান নাকি ব্যর্থ। আরে ব্যর্থ যদি হয় তাহলে দায় তো তৃণমূল কংগ্রেসের, কারণ তাকে চেয়ারম্যান তো করেছিল তৃণমূল কংগ্রেসই। আচ্ছা, এই এত রকম গন্ডগোল টন্ডগোল দেখে আপনাদের তো এটা মনে হতে পারে যে এক তো একটুখানি জাস্ট পা ছুঁয়েছে, একটা পা ছোঁয়ার জন্য, তাও একজন বয়োজ্যেষ্ঠ লোকের পা ছোঁয়ার জন্য এত রেড়ে করে ওঠার কি ছিল? এই না হলে তো এত ঝামেলা টামেলা হতো না। কি এমনের মধ্যে ইঙ্গিত ছিল বলুন তো? আসলে তৃণমূল তো জানে, তাই না, যে কীভাবে ঢাক ঢোল না পিটিয়ে, হাতে পতাকা না নিয়ে, ফর্ম ফিল আপ না করে, প্রয়োজনে গলায় শুধু একটা সাদা মাটা, মানে তাতেও আবার কোনো উত্তরীয়তে কোনো ছাপটাপ মারা নেই, কোনো প্রতীক আঁকা নেই, জাস্ট একটা সাদা মাটা উত্তরীয় গলায় ঝুলিয়েই দলবদল করিয়ে ফেলা যায়। এটা তারা জানেন তো, অথবা দলবদল করা যায় এটাও জানে তারা। তাহলে এইটুকুরিতেই যদি দলটল বদলে ফেলা যায় বা ইধার থেকে উধারে চলে যাওয়া যায়, তাহলে পা ছোঁয়ার মধ্যে তারা যে অন্যরকম ইঙ্গিত খুঁজে পাবে তাতে আশ্চর্য কী আছে। আর কাঁথিকে কোনো ক্ষেত্রেই কিন্তু ব্যতিক্রমী ভাববেন না। কাঁথিটা এ ব্যাপারে বেশ একটা অন্য উত্তরাধিকার বহন করছে, এটা কোথাও থেকে তাদের সঙ্গে মিল খুঁজে পাওয়া যাচ্ছে। একবার পুরুলিয়ার ঝালদার কথাটা ভাবুন, চারিদিকে সব পুরসভা তখন তৃণমূল দখল করে ফেলেছে, হংস মধ্যে বখ যথা, একমাত্র ঝালদা। এবার তৃণমূল তো আবার পরমহংস, তারা দুধটুকু খেয়ে জলটুকু ফেলে দিতে জানে, টেকনিক এটা তাদের মোটামুটি আয়ত্তে আছে। এই ঝালদাতেও তো এরকমই অনাস্থার নাটক হয়েছিল, আর নাটক শেষে পুরসভাটা দখল হয়ে গেছিলো, তৃণমূলের দখলে গেছিলো। তাই অনাস্থার স্ট্র্যাটেজি
কীভাবে যে কোনো সময় চাকা ঘুরিয়ে দিতে পারে তা তো বিলক্ষণ জানে তৃণমূল। আর জানে বলেই তৃণমূল নিজেদের পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা নিয়ে একটু বেশিই অস্বস্তিতে পড়েছে। তারাও তো দেখছে যে কাঁথি পুরসভার রকম সকম কোথাও গিয়ে ওই ঝালদার সঙ্গেই মিলে যাচ্ছে। সেই আদালত, সেই জায়গা আঁকড়ে থাকার চেষ্টা। ঝালদা পুরসভা নিয়ে হাইকোর্ট পর্যন্ত মামলা হয়েছিল। এবার শোনা যাচ্ছে সুবলবাবুও নাকি ঠিক করে রেখেছেন তার বিরুদ্ধে অনাস্থা না হলে তিনিও মামলা করবেন, মানে আবার সেই আইন আদালত। এই জন্যই বোধহয় তৃণমূল একটু বেশি চিন্তিত কাঁথি পুরসভা নিয়ে। কিন্তু আমাদের কি মনে হচ্ছে জানেন তো, এই চিরকালই এই সাম্প্রতিককালে আমরা দেখছি এই পূর্ব মেদিনীপুরটা না তৃণমূলের কাছে একটা কোথাও গিয়ে উইক স্পট হয়ে যাচ্ছে। অনেকটা কারবাঙ্কালও বলতে পারেন, একটা মুখ সারে তো অন্য মুখ ফোটে। সেই শুভেন্দু অধিকারীর বিধানসভা নির্বাচনের জয় দিয়ে শুরু, মাঝে পঞ্চায়েত একটু অন্যরকম, আবার কাঁথি পুরসভা। সুবল মান্না কলকাতায় এসছেন, ফিরহাদ হাকিমের মতো নেতার সঙ্গে কথা বলেছেন এবং এমনিতে প্রাণপণে বোঝানোর চেষ্টা করেছেন যে অধিকারীদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, সম্পর্ক রাখবেনও না। কিন্তু মুশকিল হচ্ছে বিশ্বাস ভাঙলে কি আর জোড়া লাগে। ফিরহাদ হাকিম কিন্তু TV9 বাংলাকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি সুবলবাবুকে পদত্যাগ করতে বলেছেন। তৃণমূল নেত্রীর ঘনিষ্ঠ বৃত্তে এখন ফিরহাদ হাকিমের যা নম্বর, তাতে তো ধরে নিতে হবে এই নির্দেশ এই মুহূর্তে একেবারে তৃণমূলের শীর্ষস্তর থেকেই এসেছে। এরপরেও কি তিনি শক্তি গুনগুন করে গাইবেন? তাই না? পার্টি যাকে চাইবে সে থাকবে, সে হবে। আজকে আমি আছি, কালকে অন্য কেউ থাকবে। আমার সাথে সুবলের কথাও হয়েছে, আমি ওকে বলেছিলাম যে রেজিগনেশন দিয়ে দাও। যেভাবে একজন বিশ্বাসঘাতক তার ভজনা করেছেন সেটা তৃণমূল কংগ্রেস পরিবার ভালোভাবে নেয়নি। সেক্ষেত্রে দল সংগঠন কিছু সিদ্ধান্ত নিয়েছে। ঘটনাক্রম বলে দেবে সোর্সের মধ্যে কোথায় ভূত, কার জন্য কার দরদ। চেয়ারম্যান বলছে পদত্যাগ করিব না, যা করার করে নাও, আপনাকে কিছু করতে হবে না, এই গোটা ছাঁট মাল। কে এখন কার পেছনে, কে কোথা থেকে সুতো নাড়ার চেষ্টা করছে, এই চোরেদের তাড়াতে হবে। রাজি তো আপনারা? এতে তৃণমূল কংগ্রেসের এই সোর্সের মধ্যে ভূত বাঁচতে সুবিধা হচ্ছে, মঙ্গল হচ্ছে। দেখুন, আরেকটা বিষয় না বুঝতে পারছি, কোথাও গিয়ে এই অস্ত্রশস্ত্র না রাজনীতিতে যদি ঠিকভাবে কাজ করে তাহলে সেটা হাতিয়ার হয়, কিন্তু যদি সেটা আবার কখনো উল্টো দিকে ঘুরে চলে আসে তখন সেটা বুমেরাং হয়। এই জন্যই বোধহয় রাজনীতিতে সব থেকে বিপজ্জনক অস্ত্রের নাম বুমেরাং। এটা এখন আরেকজন মর্মে উপলব্ধি করছে। পাশে তৃণমূল বুঝতে পারছে যে এই দেখলেন তো অনাস্থা আনার কথা ভেবে কি গণ্ডগোল। সবাই এখন রাজা হতে চাইছে, সবাই একটাই তো সিংহাসন, সবাই রাজা হতে চাইলে সে তো আবার অন্য গণ্ডগোল খাড়া হয়ে যাবে। মানে ওই অস্ত্রটা শুরুতে অস্ত্র ছিল, এখন বুমেরাং হয়ে গেছে। এই বুমেরাংয়ের বিপজ্জনক রূপটা এখানে কলকাতায় বসে আরেকজন উপলব্ধি করছেন, আমাদের রাজ্যপাল। তিনি যে অস্ত্রটা ছুঁড়ে মেরেছিলেন রাজ্য সরকারের দিকে, সেই অস্ত্রই এখন তার দিকে ফেরত এসছে, ছুটে আসছে আর কি। তার অস্ত্রের নাম বুদ্ধদেব সাউ। মনে আছে যাদবপুরের ভারপ্রাপ্ত উপাচার্য, যাকে তিনি বসিয়েছিলেন, রাজ্যপালই বসিয়েছিলেন। অনেক কিছু বিচার বিবেচনা করে তিনি অস্ত্রটা বেছে নিয়েছিলেন। তারপর বুদ্ধদেব সাউকে যাদবপুরের অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ করেছিলেন। বুদ্ধদেব সাউয়ের মানসিক স্থিতি, রাজনৈতিক আনুগত্য সব কিছুই হয়তো তিনি সেই সময় বিবেচনা করেছিলেন, মানে এগুলো কন্ডিশনের মধ্যে ছিল। কিন্তু সমাবর্তনের আবহ তৈরি হতেই রাজ্যপাল দেখলেন তার অস্ত্র পুরো বুমেরাং হয়ে গেছে। তিনি যাদবপুরে যে বৃক্ষরোপণ করেছিলেন তাতে জল দিচ্ছেন ব্রাত্য বসু, শিক্ষামন্ত্রী। এবার ভাবুন, রাজ্যপালের পোতাগাছ যদি রাজ্য সরকারের পরিচর্যায় বেড়ে ওঠে তাহলে কি আর তাতে রাজভবনের পছন্দসই ফল ধরবে? তাই বোধহয় রাজ্যপাল চাইছেন যে এবার বুদ্ধদেব সাউ সরে যান, বলেও দিয়েছেন তাকে সরে যেতে। অন্তর্বর্তীকালীন উপাচার্যকে অপসারণের চিঠি পাঠিয়ে দিয়েছেন। আচার্য হিসেবে সিভি আনন্দ বোস সেটা করতেই পারেন, করেছেন। কিন্তু ওই বুদ্ধদেব সাউও তো সুবল মান্নার মতোই শক্তি পড়েছেন, আর তাই বলছেন যেতে পারি কিন্তু কেন যাব। যাদবপুরে 13,000 পড়ুয়া রয়েছে, শিক্ষক আর শিক্ষাকর্মী মিলিয়ে 1,640 জন আছেন। একজন উপাচার্যের ওপর সেখানে এত জন মানুষ নির্ভর করে। ভাবুন,
সেখানে এই উপাচার্যের চেয়ারটা নিয়ে এই নাটক ঠাটকগুলো না চললেই কি নয়। হ্যাঁ, এই চান্স পেয়েছে, সরকারের তরফ থেকে সম্পূর্ণ সহায়তা দিয়ে দেওয়া হয়েছে এখন এই উপাচার্যকে। ওই বললাম যে ছিলেন রাজ্যপালের পোতা চারা, এখন হয়ে গেছেন ওই রাজ্যের শিক্ষামন্ত্রীর জল দেওয়া গাছ আর কি। এটা ঠিক, রাজ্যপাল ভেবেছিলেন এক আর হচ্ছে আর এক। এই জন্যই বলে সবসময় যা দেখা যায়, যা দেখেছিলেন, দেখে তিনি বেঁচেছিলেন, যা মনে হয়েছিল তা সবসময় বোধহয় ঠিক না, জানেন তো। পরিস্থিতি অনুযায়ী সব রূপগুলো বদলে বদলে যায়। খাবার নাই এই সমস্ত দেখতে দেখতে আমাদের কলকাতার এক বিখ্যাত ফুটবল কোচের কথা মনে পড়ে গেল। তিনি এটা খুব সুন্দর বলতেন, চললে পঞ্চানন, না চললে পাঁচু। এই কথাটা কত সত্যি কথা এবং প্রত্যেকটা ক্ষেত্রে কতটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা প্রতি পদে বুঝতে পারি। আজকে যেরকম হঠাৎ সব কিছু দেখে শুনে মনে পড়ে গেল, এই আর কি। ওই লাগলে অস্ত্র, না লাগলে বুমেরাং। এবার কোনটা অস্ত্র আর কোনটা বুমেরাং সেটা এরপরে আপনাদের সামনে পরিষ্কার করে দেবো, এবং এটা আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাওয়াটা দরকার, কারণ আপনাদেরই তো আলটিমেটলি ভুক্তভোগী হতে হবে, আপনাকে, আমাকে, আমাদের মতো সাধারণ মানুষকে। তাই দুটো স্যাম্পেল ফাইল আপনাদের সামনে রাখলাম, এবার স্যাম্পেল টেস্ট করে দেখুন। আর তার সঙ্গে সঙ্গে ওই বাকি সূত্রটা, যে অস্ত্র আর বুমেরাং অথবা পঞ্চানন আর পাঁচু, এই সূত্রগুলো আপনাদের সামনে দিয়ে দিলাম। এবার একটু নিজেরা মিলে টেস্ট করে দেখুন না, দেখবেন সেই কথাগুলো আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে। যে কথাগুলো এখন বলবো, ইনফ্যাক্ট যে কথাগুলো এখন না বললেই নয়। এও রাজনীতির এক বিরাট অস্ত্র, বিশেষ বিশেষ জায়গায় অস্ত্র। নেতা, অভিনেতা, খেলোয়াড়দের মতো সব বিশাল বিশাল সব কাট আউট, আর সেই সমস্ত কাট আউট ঘিরে ভক্তদের নাচানাচি, বাজি টাজি ফাটছে, তাসা পার্টি উদ্দাম বাজাচ্ছে, দুধ টুধ ঢালা হচ্ছে। মধ্যে কথা এই যে বিরাটভাবে লার্জার দ্যান লাইফ একটা ব্যাপার, এটা দক্ষিণের খুব স্পেশালিটি, সাউথ ইন্ডিয়ার। দক্ষিণ ভারতে এই ব্যক্তি পুজোর চলটা কিন্তু দীর্ঘদিনের। ওখানকার জীবনযাপনের সঙ্গে ব্যাপারটা ভীষণভাবে খাপ খেয়ে যায়, ওরা অভ্যস্ত এটাতে। কিন্তু মুশকিল হচ্ছে যেটা হায়দ্রাবাদ, চেন্নাই বা বেঙ্গালুরুতে হয়, সেটা বাংলায় কি করে হবে, বা বাংলার মানে বঙ্গজীবনের একটা ছক আছে তো, তার সঙ্গে খাপ খাবে কি না, বা খাপ খেয়েই যাবে, এরকম মাথার দিব্যি তো কেউ দিতে পারবেন না। ওই অস্ত্রটা ওখানে অস্ত্র হতে পারে, এখানেও অস্ত্র হবে, এরকম গ্যারান্টি কি কেউ দিতে পারবেন? হ্যাঁ, দেখুন, আমরা অ্যাকচুয়ালি তো এরকম ব্যক্তি পুজোয় অভ্যস্ত নেই। আমরা ছেড়েছি অবশ্য অনেক কিছুই তো আমরা অভ্যস্ত ছিলাম না। এখন তো দিব্যি অভ্যস্ত হয়ে গেছি। ওই সুমনের গানের মতো বলতে হয় যে ছেড়েছে তো অনেক কিছুই, পুরনো অভ্যেস, অসুখ বিসুখ হওয়ার পরে জিলিপি সন্দেশ, ব্যাপারটা সেরকম। এতদিন যেগুলোকে আমরা বঙ্গজীবনের অঙ্গ ছিল বলে মনে করতাম, সেগুলোকে কিন্তু ভুলে গেছি, গিয়ে প্রচুর নতুন নতুন জিনিসকে বরণ করেছি। আর 34 বছরকে ভুলে গেছি। তারপর আমরা 12 বছর কাটিয়ে ফেলেছি, 12 বছরকে আপন করেছি। এই 12 বছরের মধ্যে আবার অন্য অন্য অনেক রকম চিন্তাভাবনা সেগুলো এসছে। প্রচুর জিনিসকে বদলাতে দেখেছি আমরা, তাই না? তাই সব একই রকম কনস্ট্যান্ট থেকে যাবে নাকি? মনে রাখবেন যে চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট থিং। সেটা এ রাজ্যেও তাই হতে পারে, মানুষ বদলাতে পারে, সরকার বদলাতে পারে, তাহলে চিন্তাভাবনা বদলাতে পারবে না। এই জন্যই মনে হচ্ছে, জানেন তো, এ রাজ্যে বামেরাও তারা, মানে এই প্রশ্নটা মনের মধ্যে উঠবে, আপনারা একটু খেয়াল করে দেখুন যে এরা যে বামেরাও কি তাহলে ওই ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির দিকে যাচ্ছে, যেখানে সংগঠন না, কোনো নেতার ব্যক্তিগত কারিশমাই ফোকাসে উঠে আসছে। আগামী 7ই জানুয়ারি ব্রিগেডে ডিওয়াইএফআই এর সভা,
আর এর মাসখানেক আগের থেকেই তো সিপিআইএমের যুব সংগঠন ইনসাফ যাত্রা করছে, কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত নেতা কর্মী সমর্থকরা হাঁটছেন আর কি, প্রচুর মানুষ হেঁটেছেন, রোজ হেঁটেছেন, ভিড় হয়েছে প্রচুর। কিন্তু ব্রিগেড যাত্রার আগে বামেদের এই প্রচারের কেন্দ্রবিন্দু কিন্তু একজনই, মীনাক্ষী মুখোপাধ্যায়। মীনাক্ষীর ছবি দিয়ে বড় বড় তোরণ, বড় বড় হোর্ডিং লাগানো হয়েছে হুগলিতে। কোন্নগর থেকে উত্তরপাড়া পর্যন্ত যান, দেখবেন চারপাশ থেকে আঙুল উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে মীনাক্ষী মুখোপাধ্যায়। তাহলে কি বামেরা সংগঠন থেকে ব্যক্তির দিকে বেশি ঝুঁকছেন, মানে ব্যক্তি মীনাক্ষীকে সংগঠনের থেকেও বেশি গুরুত্ব দিচ্ছেন? বামপন্থী রাজনীতির যেটা প্রাথমিক পাঠ, সেটার সিলেবাস কি সবার অজান্তেই আমরা বদলে যেতে দেখছি নাকি? মানে দেখুন, এটাই তো ব্যক্তি নয় সমষ্টি, এটাই তো সব সময় আমরা শুনে এসেছি যে ব্যক্তি কখনো ইনস্টিটিউশনের থেকে বড় হয় না। এখন সব কিছুকে বদলে যাচ্ছে। দেখুন, এ রাজ্যে 34 বছরের বাম শাসন ছিল, সেই 34 বছরে বামেদের আলাদা করে কোনো ব্যক্তিকে প্রতিষ্ঠানের থেকে বড় করার প্রয়োজনীয়তা আমরা অন্তত দেখিনি। আমার তো মনে হয় আসলে বাঙালি চিরকাল এই জিনিসটাই ভেবে এসছে, তার সঙ্গেই এই ব্যাপারটা খাপ খেয়ে যায়। মানে এই ব্যক্তিকেন্দ্রিক বিষয়টা ঠিক আমাদের এখানকার বাংলার চরিত্রের সাথে খাপ খায় না, এটাই তো আমরা জেনে এসেছি। হয়তো তখন বামেরাও সেটাই মনে করতো। আত্মম্ভরিত জিনিসটা বাঙালিদের একটু চিরকালই, নিজের ঢাক নিজে পেটানো, এগুলো লোকের ব্যাপারটা খুব একটা পছন্দ না। তারা ব্যক্তিকেন্দ্রিক ব্যাপারটা ওই জন্যই খুব একটা এখানে হালে পানি পেত না, অন্তত বামেদের ক্ষেত্রে আমরা সেটা দেখেছি। কিন্তু তাহলে হঠাৎ এটা কি হলো? দক্ষিণপন্থী কোনো দল হলে তবু কথা ছিল, বামেরা এরকম ব্যক্তি নির্ভর হয়ে পড়ছে কেন? প্রমোদ দাশগুপ্ত, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য বা বিমান বসু, কারো ছবি দিয়ে এরকম কাট আউট বা তোরণ বানিয়ে কি সিপিআইএম এর আগে কোনো প্রচার করেছে? চোখে পড়েনি। কিন্তু আগে যা করেনি তা এখন করতে পারবে না এরকম মাথার দিব্যও কেউ দেয়নি। ওই বললাম, যুগের সঙ্গে সঙ্গে বাঙালি তো বদলাচ্ছে, সমষ্টি নয়, হয়তো মনে করছে ব্যক্তির দিকে ঝোঁকাটা ভালো, তা দেখে হয়তো বামেদেরও সেটাই মনে হচ্ছে। এই মুহূর্তে যে ব্যক্তিকেন্দ্রিক ব্যাপারটা বেশ জমজমাট, সেটা তো চারপাশে বিভিন্ন ব্যক্তি আর ব্যক্তিত্বের বিভিন্ন খেলা দেখে বুঝতেই পারছেন। খেলা হচ্ছে চারপাশে, প্রত্যেকে ইন্ডিভিজুয়াল গেম খেলছে, আমরা দেখে নিয়েছি। সেটাই হয়তো ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করেছে যে এই বামেদের, যে এবার একটু ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি করা দরকার। আসলে অনেক রকম স্ট্র্যাটেজি করে দেখা তো হয়ে গেল, মিটিং মিছিলে ভিড় হলো, কিন্তু সেগুলো ভোট বাক্স অবধি গেল না। তাই কোথাও গিয়ে মনে হচ্ছে এবার একটু নেতা বাছাইয়ের ক্ষেত্রে ব্যক্তিকেন্দ্রিক ব্যাপারটা আনা দরকার। মানে এটা আমাদের মনে হচ্ছে। দেখুন, যা দেখছি সেটাকে ওটাকে যদি ব্যাখ্যা করতে হয়, এছাড়া আর কোনো ব্যাখ্যা তো মনে আসছে না। মানে মীনাক্ষীর মতো তরুণ মুখকে লার্জার দ্যান লাইফ করে তুললেই বামেরা ভোটের ফলে ইনসাফ পাবে, এরকমই কি তারা মনে করতে শুরু করেছে? দেখুন, গোটা ব্যাপারটা না একটু অন্যভাবে দেখা দরকার, জানেন তো। আমি গোটা বিষয়টা দেখতে দেখতে মনে হচ্ছিল যে দেখুন, এই মুহূর্তে বামেদের অবস্থান শূন্য বাংলার রাজনীতিতে, অন্তত ওই বিধানসভায় উপস্থিতির বিচারে শূন্য। এই উপস্থিতিটাই তো আমাদের এখানে শক্তির মাপকাঠি, তাই না? তাহলে সেইখানে যদি এরকম ক্ষীণ বল হয়ে যেতে হয় বা শূন্য বল হয়ে যেতে হয়, সেটা তাদের ভালো লাগার কথা না। যতভাবেই তারা ফিরে আসার চেষ্টা করেছে, ধাক্কা খেয়েছে। এবার তার একটা বড় কারণ, যেটা বারবার লোকেদের সাথে কথা বললে উঠে আসে, 34 বছরে যে নেতাদের মুখগুলো সাধারণ মানুষ দেখেছেন, কোনো না কোনোভাবে তাদের ওপর একটা অ্যালার্জি তৈরি হয়েছিল, একটা অপছন্দ তৈরি হয়েছিল, সোজা কথা পছন্দ হচ্ছিল না। এবার সেই জন্যই তো তারা বদলটা এনেছিলেন। 34 বছরের সরকার তো আর এমনি যে মানে বদলে যায় না, আর সরকারের মুখ বলে কিছু হয় না, সরকারের মুখ তো এই নেতাদের মুখগুলোই। ফলে সেগুলোই কোনো কারণে একটা অ্যান্টিগনিজম তৈরি করেছিল, কোথাও একটা লোকের মধ্যে একটা বিরক্তির ভাব তৈরি করেছিল। সেই জন্যই তো এই হাল। এবার সেই জায়গার থেকে বেরিয়ে আসতে গেলে এই এত বড় একটা নেতৃত্ব, তারা অবশ্যই এটা ঘটনা, তাদের অনেকেরই বয়স হয়েছে, শারীরিক বা মানসিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
তো একদিকে লোকের অপছন্দ, অন্যদিকে এই মানে কালের নিয়মে যেটা হয় আর কি, শারীরিক বা মানসিক সক্ষমতার প্রশ্ন, সব মিলিয়ে মিশে যদি এদের সরিয়ে রাখতে হয়, একটা নতুন প্রজন্মকে তো তুলে নিয়ে আসা দরকার, নতুন মুখ দরকার। লোকে তো বলবে যে ওই পুরনোরা নেই, তাহলে আর নেতা কে? এটা নেতাকে তো চেনাতে হবে। সেই জায়গার থেকেই কি তাহলে বামেরা নতুন মুখ চেনানোর উদ্যোগ নিয়েছে? সেই জন্যই হয়তো নতুন প্রজন্মকে তুলে এনে তারা ভুল ভাঙাতে চাইছে যে না, নেতার অভাব তাদের নেই। কিন্তু মুশকিল হচ্ছে সমষ্টি নয়, ব্যক্তি নির্ভর রাজনীতির হাল তো আমরা দেখছি, মানুষ তো দেখছে। এই সাম্প্রতিককালে বিভিন্ন নেতা নিজেদের ব্যক্তি রাজনীতিক পরিচয়টাকে কাজে লাগিয়ে কীভাবে ফুলে ফেঁপে উঠেছে। যাদের কাছে নোটের পাহাড় ঠাড় উদ্ধার হয়েছে, যাদের ওই সম্পত্তি মিনিমাম 100 কোটির ওপরে, 100, 150, 200 বিভিন্ন, তারা তো সবাই হয় নেতা নয় নেতা ঘনিষ্ঠ। মানে তারা সবাই ব্যক্তিগতভাবে কোনো না কোনোভাবে রাজনীতিকে কাজে লাগিয়ে এই সমস্ত করে ফেলেছেন আর কি। এগুলো সবই তো ওই ব্যক্তি রাজনীতির ফল। তাহলে তবুও বলছি, জানেন তো, এটা ধরে নেওয়াটা দরকার যে পরিবর্তনই কিন্তু ওই বললাম একমাত্র কনস্ট্যান্টটা, একমাত্র মানে এই নিয়মটাই একমাত্র স্থির। পরিবর্তন সব সময়, চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। তাই সংগঠনের থেকেও বামেদের কাছে ব্যক্তি বড় হয়ে উঠলে আশ্চর্য হওয়ার কিছু নেই। বলার বিষয় একটা, এই বদলে যাওয়া চিন্তাভাবনায় মানুষের উপকার হলেই মঙ্গল। সব ক্ষেত্রেই রাজনীতি, সে যে পার্টি হোক, তাদের চিন্তাভাবনার বদল সেটা তো মানুষের জন্যই হওয়া উচিত। ব্যক্তিকেন্দ্রিক চিন্তাভাবনায় সমষ্টির যদি উন্নতি হয় তাহলে সেটাই মঙ্গলময় চিন্তা। কিন্তু একটাই প্রশ্ন, জানেন তো, কমিউনিস্টরা কমিউনকে ভুলে গেলে তখন আবার এই ইনসাফ নিয়েই প্রশ্ন উঠে যাবে না তো? বামেরা বলতো ব্যক্তি পুজোয় বিশ্বাস করি না। ঠিক যে সময়টায় জ্যোতি বসুর বেশি ছবি দিতে তারা আরম্ভ করলো, তারপরেই জ্যোতি বসুকে অবসর নিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছিল। ফলে এরা যার ছবি বেশি দেয় অ্যাকচুয়ালি তার সম্পর্কে কী ভাবে সেটা আরও কিছুদিন না গেলে বোঝা যাবে না। নতুন মুখ নেই বামেদের, এইটা এতদিন বলা হচ্ছিল। এখন নতুন মুখ দেখেছে, দেখে আবার তাদের বিড়ম্বনা, এসব প্রশ্ন অনেকে থাকতে পারে। এক এক জায়গাতে এক এক রকম মুখ কেউ পোস্টার দিতে পারেন, কিন্তু বামেদের মুখের কোনো অভাব নেই, এ নিয়ে কোনো সন্দেহ নেই। যে মীনাক্ষী আমাদের সংগঠনের, যুবদের সংগঠনের সম্পাদিকা মানে ক্যাপ্টেন তো বটেই। ক্যাপ্টেনকে সামনে এগিয়ে দেওয়ার জন্যই এটা সব কিছু। এবার কাউকে যদি ক্যাপ্টেন করতে চায় তো ন্যাচারালি অপোনেন্ট পার্টি কি আর তাকে ছেড়ে দেবে? স্লেজিং টেজিং কি আর হবে না? আমরা তো ক্রিকেট খেলায় দেখেছি সবসময় স্লেজিং করা হয় আর কি। সেটাই আমরা এক্ষেত্রেও দেখছি। রাজনীতি তো এখন খেলা হয়ে গেছে, খেলাধুলো হচ্ছে, সুতরাং এই ব্যাপারগুলো চলতে থাকবে, আমরা বুঝতে পেরে গেছি। আসলে মানুষের জন্যে না, দেখুন, একটা জিনিসটা আমরা কিছুতেই বুঝতে চাই না, কিচ্ছুতে না। আমরা এই সমস্ত বিভিন্ন বিষয়ে মাথা কামিয়ে ফেলি। আসল ব্যাপারটা আমাদের মাথার থেকে বেরিয়ে যায়। আরে মানুষের জন্যেই তো নেতারা কাজ করতে চান, হয়ে ওঠে না ব্যস্ততার জন্য, অনেক কিছু তাদের বাধ্য করে আমাদের ভুলে থাকতে, এগুলো আলাদা কথা। কিন্তু মনে মনে তারা যে আমাদের জন্য কাজ করতে চান এটা নিয়ে কোনো সন্দেহ নেই। দেখবেন যখনই বলার সুযোগ পান তারা কিন্তু এটা পরিষ্কার করে দেন, যা কিছু করছেন, যা কিছু ভাবছেন সব আপনার আমার জন্য, কোনো সন্দেহ নেই এটা নিয়ে আমার মনে, বিশ্বাস করুন। কিন্তু মুশকিল হচ্ছে তারা যত যা কিছু করেন আলটিমেটলি অধিকাংশ সময় সেই কাজের সুফলগুলো কিন্তু সাধারণ মানুষ পায় না। নাহলে দেখুন না, বাঁকুড়ায় ওই তালড্যাংরায় চালু হওয়ার আগেই তো ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদ ভেঙে পড়তো না, অথবা মুর্শিদাবাদে সেখানে ফারাক্কায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র না থাকায় খোলা আকাশের নিচে ওই শিশুদের পড়াশোনাগুলো চালাতে হতো না, অথবা হুগলিতে দাঁতপুরে সেখানে অঙ্গনওয়াড়ি কর্মী আর পড়ুয়াদের মাথায় প্রতি মুহূর্তে ওপর দিকে তাকাতে হতো না, ছাদটা ভেঙে পড়বে না তো। কিন্তু সেই সমস্ত কাজ শিখে উঠেছে এই 3 জায়গায়, হবে কি করে? এই সারাক্ষণ যদি এই মাথার ওপর তাকিয়ে থাকতে হয়, কোথাও ছাউনি নেই, কোথাও ভাঙবে, এরকম যদি অবস্থা হয় তাহলে কি আর কাজের কাজটা হয়? এবার এগুলোই তো সমষ্টির স্বার্থ, সমষ্টির সমস্যা। কোথাও গিয়ে ওই ব্যক্তি স্বার্থে এই সমস্যাগুলো হারিয়ে যায়, জানেন তো কেন যায় বলুন তো? এই ব্যক্তি স্বার্থ যখন ভোট হয় তখন তো সেটা আদতে সমষ্টির জন্য হলেও আসলে তাতে ব্যক্তি স্বার্থই তো চরিতার্থ হয়, তাই না? তাই জন্য সেইখানে আমরা দেখি যে অদ্ভুতভাবে এই আমাদের সমষ্টির এই বিষয়গুলো কোথাও যেন হারিয়ে যায়।
এগুলো নিয়ে কিন্তু চট করে দেখবেন ভোটের প্রচারেও এই ব্যাপারগুলো ইস্যু হয় না, যত নন ইস্যুগুলো ইস্যু হয়ে যায়, লক্ষ্যের থেকে উপলক্ষ বড় হয়ে যায়। অথচ দেখুন এগুলো তো আসা উচিত, সবারই তো বক্তব্যের আসল জায়গায়। এই কারণ এই বাচ্চাগুলো তো আমাদের পরবর্তীকালে তারা আমাদের ভবিষ্যৎ, কিন্তু অত লং টার্ম চিন্তাভাবনা রাজনীতি করে না। আর তাদের বোধহয় মনে হয় যে এরা ভোটার হতে হতে অনেক সময় লাগবে, অত কিছু না ভাবলেও চলবে। এই ধরুন না, দুটো হাই স্কুলের কথা বলছি, এমন হাই স্কুল, একটা অঞ্চলেরই দুটো হাই স্কুল, ওখানেই দুটো হাই স্কুল, মানে এমনিতে স্কুল ফুল বন্ধ হয়ে যাচ্ছে, এক জায়গায় যদি দুটো হাই স্কুল থাকে তারপর আর বিশেষ কিছু সরকারি থাকবে না, সে তো বুঝতেই পারছেন। সেখানে সরকার টাকা দিতে পারেনি বলে বিজ্ঞান বিভাগের ল্যাবরেটরিগুলো বন্ধ হয়ে গেছে, ল্যাবরেটরি নেই। এবারে ল্যাবরেটরি নেই ফলে ওই চত্বরটা বিরাট একটা অঞ্চল জুড়ে যে ছেলেমেয়েরা তারা গ্রামের স্কুলে সায়েন্স নিয়ে পড়তেই পারছে না, পড়বে কী করে, ল্যাবরেটরি নেই, তারা বাধ্য হচ্ছে আর্টস পড়তে। বাবুর স্ট্রিম ঠিক হয়ে যাচ্ছে, মানে সরকারি স্ট্রিম ঠিক করে দিচ্ছে, মানে বাধ্য করছে যে তোমরা আর্টস পড়ো গিয়ে, কারণ ওখানটায় ল্যাবরেটরি করার পয়সা দেওয়া যাবে না। অথচ ওই গ্রামেই বহু ক্লাব আছে যারা কিন্তু নিয়মিত সরকারের অনুদান পায়। এবার ক্লাবের অনুদান, সেখানে খরচ, সেটা বোধহয় স্কুলের পেছনে খরচের থেকে বেশি লাভজনক, জানেন তো। নেতারা নিশ্চয়ই খাতা পেন্সিল নিয়ে হিসেব টিসেব করে দেখেছেন, নইলে এরকম কেন হবে। ওইখানে অনুদান যদি আসে, স্কুলগুলো অনুদান পেলে গ্রামের ছেলেমেয়েরা কে বলতে পারে ওখান থেকে কে না কে উঠে আসবে। আজকের দিনে যারা বিভিন্ন জায়গায় যশস্বী তারা অনেকেই তো এই গ্রাম থেকে উঠে এসছেন, বহু নাম করা ডাক্তার, ইঞ্জিনিয়ার, সবাই বিজ্ঞান টিজ্ঞান পড়ে যারা উঠে এসছেন, বিজ্ঞানী, সবাই তো গ্রাম থেকে উঠেছেন অনেকেই। তাদের সেই সুযোগটা হয়তো ছিল, কে বলতে পারে ওই সুযোগ থাকলে ওখান থেকেও কেউ না কেউ উঠে আসতো না। কিন্তু ওইখানেই তো উঠে আসতো না, কবে আসবে তার জন্য এখন ইনভেস্ট কেউ করে নাকি? তার থেকে যেটা হাতে গরম, এ হাতে দিলে ও হাতে ফল পাওয়া যায়, সেখানে ইনভেস্ট করা ভালো। ওই জন্যই গ্রামের ওই ক্লাবগুলোতে অনুদানটা দেওয়া হয়, চট জলদি সামনে ভোট টোট আছে, কাজে লেগে যাবে। আজকে কিন্তু সবটা সবসময় ভুলে থাকেন এই জন্যে না। আপনারা বলবেন আপনারা এই সমস্ত কথাবার্তা বলছেন, খালি বলছেন যে এই রাজনীতিকরা এই ছোট সব কিছু ভোটের জন্যে করেন, ছোট ছেলে মেয়েদের শিক্ষা ব্যবস্থা এগুলো নিয়ে মাথা ঘামান না, এগুলো ঠিক না। আজকেই তো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পড়ুয়াদের চিঠি লিখেছেন, কি কাজ এই বিভিন্ন পড়ুয়াদের জন্য, স্কুলগুলোর জন্য রাজ্য সরকার করেছে তার হিসেব দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এগুলো কেন দিলেন? ইনফ্যাক্ট মুখ্যমন্ত্রী তো বলেছেন ওই চিঠি দিয়ে, তৃণমূল সরকার যেভাবে রাজ্যের পড়ুয়াদের কথা ভেবেছে সেটা আগে কখনো ভাবাই হয়নি। এবার হাই স্কুল পর্যন্ত তো পড়ুয়াদের ভোট নেই, তাহলে কেন মুখ্যমন্ত্রী বললেন? খালি আমরা বলবো যে ভোটের লক্ষ্যে এই সমস্ত কাজকর্ম করে রাজনীতিকরা, এর কোনো মানে হয় না। হ্যাঁ, সত্যি কথা। আপনি ভুলে গেলেন যে এই পড়ুয়াদের বাবা মা আছে, তাদেরও তো ভোট ঠোট আছে নাকি? আর এই পড়ুয়ারা কোনো না কোনো সময় একটা লেভেলের পড়ুয়ারা, মানে যারা সমস্ত চিঠিপত্র পড়ে ঠড়ে তার মর্ম উদ্ধার করতে পারবে, সেই লেভেলের পড়ুয়া তো খুব সামনে কয়েক বছরের মধ্যেই হয়তো ভবিষ্যতের ভোটার হয়ে যাবে, তাই না? সরকারি স্কুলের গেটে দুয়ারে সরকারের পোস্টারটা রয়েছে বটে, কিন্তু স্কুলের দুয়ার পর্যন্ত পর্যাপ্ত পরিকাঠামোটা পৌঁছচ্ছে কি? গোঘাট গ্রামে গ্রামে একাধিক স্কুল রয়েছে, বহু স্কুলকে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে পরিণত করাও হয়েছে, কিন্তু একের পর এক স্কুলে নেই ল্যাবরেটরি, নেই বিজ্ঞানের শিক্ষকও। বিজ্ঞানের আলো পড়ছে না পশ্চিমপাড়া হাই স্কুল, পাবা হাই স্কুলে। যেহেতু আমার গ্রামের স্কুলেতে সায়েন্স নেই, তারা আরামবাগ হাই স্কুল বা গোঘাট হাই স্কুলে তারা গিয়ে অ্যাডমিশন নেয়। এটা তো সরকার না দিলে এখন তো কোনো টাকাই দিচ্ছে না। শিক্ষা খাতে কোথাও খরচা, এই তো 9 বছরে কোথাও গ্র্যান্ট, আমাদের তো কোনো গ্র্যান্টই পাইনি। যদি অনুমোদন দিয়ে সায়েন্সটাকে চালু করা যায় তাহলে আমাদের গ্রামের বা এই স্কুলের যেসব ছাত্রীরা বেরিয়ে যাচ্ছে, ছাত্রছাত্রীরা, তারা এইখানেই পড়াশোনাটা করতে পারে। যে স্কুলে মাধ্যমিক সেই স্কুলেই উচ্চ মাধ্যমিক পড়তে চান অনেকে, কিন্তু বিজ্ঞান বিভাগ না থাকায় পড়ুয়াদের যেতে হচ্ছে বাড়ি থেকে অনেক দূরের স্কুলে। এখানে ল্যাবরেটরি নেই, সায়েন্সের কোনো টিচার নেই, তাই আমরা পড়তে পারছি না, আমাদেরকে কষ্ট করে সাইকেলে করে অন্য স্কুল যেতে হচ্ছে। এখানে তো পড়তাম, যদি সায়েন্স থাকতো তাহলে এখানেই পড়তাম, আমাদের এত কষ্ট করতে হতো না। আমি এই স্কুলেই পড়ি, স্কুলের 9-এ পড়ি। ভবিষ্যতে ইচ্ছা আছে যে সায়েন্সে পড়বো, কিন্তু স্কুলে তো সায়েন্স বিভাগ নেই। গোঘাটেই রয়েছে রতনপুর হাই স্কুল, এখানে অবশ্য একাদশ দ্বাদশের বিজ্ঞান বিভাগ রয়েছে, কিন্তু কোনো স্থায়ী শিক্ষক নেই।
এলাকার বেশ কিছু সহৃদয় ব্যক্তি আর্থিক সাহায্য করে ল্যাবরেটরি তৈরি করেছেন বটে, মানুষজন টাকা পয়সা না দিলে এখানেও ল্যাবরেটরি থাকতো না। কিন্তু এই ব্যবস্থা তো পর্যাপ্ত হতে পারে না। তাহলে সরকারি ফান্ড চাইলেও কেন মিলছে না? ডানে বামে তরজা চলছে এ নিয়ে। ল্যাবরেটরির গ্র্যান্ট আগে যেভাবে বামফ্রন্ট সরকারের আমলে আসতো, বুক গ্র্যান্ট যেভাবে আসতো, সেসব গ্র্যান্টগুলো বন্ধ করে দিয়েছে। এখন ওই খেলা মেলা, তারপরে সব মাটি উৎসব, এইসবেতে টাকা খরচ করছে। এটা সর্বৈধ মিথ্যা। আপনারা জানেন যে ওরা ইংরেজিটাকে ঢুকতে দেয়নি, বাংলাকে পিছিয়ে দিয়েছিল। সেটা মাননীয় মুখ্যমন্ত্রী এসে বাংলাকে পড়াশোনা যেভাবে করছে, কত বিশ্ববিদ্যালয় হয়েছে। বিশ্ব বাংলায় অনেক বিশ্ববিদ্যালয় হয়েছে, এটা যেমন বাস্তব, তেমনই সরকারি স্কুলগুলো যে ধুঁকছে সেটা হয়তো অস্বীকার করা যাচ্ছে না। বিজ্ঞান চালু করার ক্ষেত্রে স্কুল একটা ডিমান্ড দেয় প্রত্যেক স্কুল থেকে, সেখানে যদি তাদের সাফিসিয়েন্ট টিচার থাকে বিজ্ঞানের আর কি, এবং পরিকাঠামো যদি থাকে, তাহলে আমাদের কাছে ওরা দেয়, আমরা তখন একটা এনকোয়ারি করি। আরে হায়ার সেকেন্ডারি স্যাংশন হলো, আগে বিল্ডিং গ্র্যান্ট, আগে ইনফ্রাস্ট্রাকচার, আগে বিল্ডিং দেখাতে হবে, টিচার দেখাতে হবে, ছাত্র দেখাতে হবে, ক বছর চলছে দেখে তারপর তারা গ্র্যান্ট পাবে। তাই এতে তারা কখনোই পাবে না। বোঝা গেল নিয়ম আর বাস্তবের ফারাকটা। স্রেফ পরিকাঠামোর অভাবে বিজ্ঞান নিয়ে পড়তে পারছেন না অনেকে। এত কিছুর তো পরিবর্তন হয়, এই অবস্থারও কি পরিবর্তন আশা করা যায় না? জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা। তাই এসব থেকে আচমকাই ওই হীরক রাজার দেশের ডায়ালগটা মনে পড়ে গেল। এই সমস্ত উদ্ভট ভাবনা চিন্তা এগুলো বরঞ্চ ছেড়ে দিই, একটু মনটাকে শান্ত টান্ত করি চলুন, বলে ভাল লাগে আর কি। শান্ত মনে এমন কতগুলো বিষয় নিয়ে ভাবা দরকার যেগুলোর সঙ্গে আম জনতার পেটের প্রশ্ন জড়িয়ে রয়েছে। আগামীকাল অযোধ্যায় যাচ্ছেন নরেন্দ্র মোদী। দেখুন, বিজেপি নেতাদের কাছে রাম মন্দির একটা আবেগ, রাজনৈতিক আবেগও বলতে পারেন। জাতীয় রাজনীতিতে রাম মন্দিরের গুরুত্ব বা প্রভাব, এসব বিষয়গুলো একদিকে রয়েছে, ওগুলো থাকুক। আমি শুধু দেখছি ধর্মটা যেখানে রাজনৈতিক উপজীব্য, শুধু সেই দিকটা। সেখানে সাধারণ মানুষের কি কোনো উপকার হতে পারে? উপকার কি শুধু রাজনৈতিক নেতাদেরই হয়, নাকি বিষয়টা কিছু কিছু ভাগ আমজনতাও পেতে পারে? এটা একটু খেয়াল করে দেখছিলাম, আর দেখতে দেখতে দেখছিলাম যদি সত্যি সত্যি মানে রাজনীতি ঠিকভাবে সবসময় যে শুধু রাজনীতিকদের উপকার করে এরকম না, কিন্তু আমরা ভাবি বটে, ব্যাপারটা না সব সময়। মাঝে মধ্যে একটু যখন লার্জ স্কেলে হয়ে যায় ব্যাপারটা, নিজেদের উপকার করতে গিয়ে তার ছিটে ফোটা কিন্তু আমরাও পেয়ে যাই। এই যে গত কয়েক মাস ধরে অযোধ্যাটা একটু একটু করে বদলে গেল, রাস্তাঘাট প্রচুর তৈরি হয়ে গেল, ঝকঝক করছে সব। দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে সড়ক পথে অযোধ্যা যুক্ত করা হলো। অযোধ্যায় নতুন নতুন গাদা গাদা হোটেল তৈরি হয়ে গেল, সব স্টার হোটেল। হ্যাঁ, রেল স্টেশনটা সেটা একদম চোখে পড়ার মতো একটা মেকওভার হয়ে গেল, একদম ঝকঝকে তকতকে, মানে একটা সামগ্রিক পরিকাঠামোগত উন্নয়ন হলো। মন্দির তো হলোই আর কি, এবার পরিকাঠামোগত উন্নয়ন এটা যত বেশি হয়, মানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আর কি। ইনফ্রাস্ট্রাকচার মানেই কি? কর্মসংস্থান। কর্মসংস্থান তো শুধু যে শ্রমিকের তা তো নয়, শ্রমিক থেকে ইঞ্জিনিয়ার, নিচু থেকে উঁচু বিভিন্ন স্তরের মানুষের কর্মসংস্থান হয়। যে কোনো দেশে খেয়াল রাখবেন, অর্থনীতির হাল ফেরাতে কিন্তু সবসময় জোর দেওয়া হয় এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে, পরিকাঠামোর উন্নয়নে। যত বেশি এরকম তৈরি হবে না, নির্মাণ যত বেশি হবে, তত বেশি বলে অর্থনীতি ফুলে ফেঁপে উঠবে। কারণ এটা এমন একটা জিনিসটা, এই নির্মাণগুলো, এর থেকেই কিন্তু অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে, সমাজের বিভিন্ন ক্ষেত্রে অ্যাকচুয়ালি রক্ত সঞ্চালনটা হয়, ব্লাড সার্কুলেশন হয়, তারা সব সজীব হয়ে ওঠে। আর সবার হাতেই টাকা পয়সাগুলো, টাকাটা ওপর থেকে, এটা এমন একটা ক্ষেত্র, এই পরিকাঠামোগত এই নির্মাণ হ্যানত্যান এই সমস্ত ব্যাপারগুলো, এগুলো যখন হয় তখন গোটা জায়গাটায় টাকাটা ফ্লো করে মানুষের সমাজে। আমাদের তো বেঁচে থাকার জন্য টাকাটাই হচ্ছে রক্ত, তাই না? সেই ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাক হয়। দেখুন, এই জন্যই বলা হয় কোনো দেশে যদি ফুটবল বিশ্বকাপ হয়, সেখানে কিন্তু অর্থনীতির চেহারা পাল্টে যায়। কারণ দুরকম, এক প্রচুর
রাস্তাঘাটের তৈরি হয়, ফ্লাইওভার তৈরি হয়, কারণ যোগাযোগ ব্যবস্থা ভালো করতে হবে। দ্বিতীয়ত প্রচুর হোটেল তৈরি হয়, আর প্রচুর স্টেডিয়াম তৈরি হয়। এবার এগুলো সব কিছুর পেছনে কিন্তু প্রচুর টাকা বাজেট লাগে, অনেক টাকা এর পেছনে লগ্নি হয়। এবার সেই টাকাগুলো আস্তে আস্তে কিন্তু চারপাশে ওই সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়ে, ফলে অর্থনীতি কিন্তু চাঙ্গা হয়ে যায়। আর এর সঙ্গে সঙ্গে প্রচুর বিদেশি পর্যটক আসে, সেখান থেকেও ওই বৈদেশিক মুদ্রা এটায় হয়, পর্যটন শিল্পকে কেন্দ্র করে অর্থনীতি সেও আরেকটা বুস্ট পায়। বিশ্বকাপ তো তবু 1 মাসের জন্য হয়, কিন্তু খেয়াল করে দেখুন রাম মন্দির তো একটা পার্মানেন্ট হয়ে গেল। ফলে এই যে জাঁকজমক সব কিছু মিলে যে রামনগরী, সেটা দেখতে তো পর্যটকের চলাচল সে তো লেগেই থাকবে। এটা শুধু এদেশ থেকে না, বিদেশ থেকেও, কারণ রাম ভক্ত হন বা না হন, এই যে স্থাপত্য, এই যে বৈভব, এই যে একটা অতীতের বিষয়কে তুলে ধরে একটা থিমেটিক চারপাশটাকে সাজিয়ে গুছিয়ে তোলা, ঝকঝকে তকতকে ব্যাপার, এর আকর্ষণ তো দেশ বিদেশে ছড়িয়ে পড়বেই। আমি নিশ্চিত দেশে বিদেশের মধ্যে ছড়িয়েও পড়েছে, কারণ দেখুন এটার মধ্যে কি নেই বলুন। মাইথোলজি আছে, ধর্মীয় বিশ্বাস আছে, একটা মহাকাব্যের ব্যাপার রয়েছে, আবেগ আছে, ইতিহাস আছে, আবার একই সঙ্গে বিতর্ক আর রাজনীতিও আছে। মানে সব দিক থেকে একদম কমপ্লিট প্যাকেজ, একটা পারফেক্ট প্যাকেজ। অর্থনীতির চাকা ঘুরবে এই আশাতেই তো অযোধ্যায় সব দেখুন বিভিন্ন কিছু তৈরি হওয়ার ধুম পড়ে গেছে, অসংখ্য লোক আসছে। হ্যাঁ, আমরা দেখেছিলাম যে একটা মন্দিরকে কেন্দ্র করে এই হোটেল শুধু না, এরপর তো আরও অনেক কিছু তৈরি হয়ে যাবে, জমির দামও যেন চচ্চর করে বাড়ছে। এইভাবে গোটা বিষয়টা ওই যে যতই রাজনীতি খুঁজুন, আমি সাধারণ মানুষের স্বার্থটা খুঁজছি। এই সব এত কিছু হলে অর্থনীতির যদি শাখা প্রশাখা বিস্তৃত হয়, যদি ওই ব্লাড সার্কুলেশনটা হয় ওই একটা জায়গার থেকে, তাহলে তার প্রভাব কি সাধারণ মানুষের কাছে একদম যাবে না? ওই বললাম না, সব সময় ভাববেন না গোটা বিষয়টা শুধু রাজনীতিকদের জন্যই। রাজনীতিকরা নিজেদের জন্য করলেও আমাদের বাদ দিয়ে কিছু করতে পারবেন না, কিছু না কিছু আমরা পাবোই তার ভাগ। আমরা দাঁড়িয়ে রয়েছি রাম জন্মভূমি রামলালার মন্দিরে যাওয়ার পথে, মূল যে রাজপথ সেই রাজপথের উপরে। এই জায়গা মাত্র কয়েক বছর আগেও সম্পূর্ণ ছিল অন্যরকম। এই রাস্তা সেই সময় ছিল অত্যন্ত সংকীর্ণ, রাস্তার দুধারে ছিল অত্যন্ত পুরনো বাড়ি, বংশ পরম্পরায় মানুষ সেখানে বাস করতেন, এবং সেই বাড়ির নিচে ছিল কয়েকটি ছোট ছোট দোকান, যে দোকানে কার্যত রুটি রুজি চলতো কিনা সেই প্রশ্নই সেই সময় সব থেকে বড় হয়ে দাঁড়িয়েছিল। এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমাদের হাতের দুদিকের এই দোকানের ছবিগুলোই বলে দেবে কিভাবে বদলাচ্ছে অযোধ্যা। প্রত্যেকটা দোকানের শাটারে শাটারে কোথাও আমরা দেখছি গদার ছবি, কোথাও গেরুয়া পতাকা, কোথাও জয় শ্রীরাম লেখা, কোথাও হনুমানের ছবি। তার কারণ এই মন্দির নগরী অযোধ্যা নগরীতে মানুষের জীবন জীবিকা সব কিছু নিয়ন্ত্রণ করছে এখন এই রাম মন্দিরই। রাম মন্দিরকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ তারা আসতে শুরু করেছেন। ফলত এবারে যারা দীর্ঘদিন ধরে অন্ধকারে জীবনযাপন করেছেন, যাদের প্রজন্মের পর প্রজন্ম শুধুমাত্র অনিশ্চয়তায় কেটেছে, তারা এবারে ব্যবসায় লাভের মুখ দেখছেন। बहुत अच्छा, बहुत खुशी है हम लोगों को। हम लोग बहुत चाहते हैं कि ये हम लोग का अयोध्या बहुत आगे बढ़ता जाए, ताकि हम लोग जितने आगे बढ़ेगा उतना हम लोग का नाम होगा। पहले से तो बहुत ज़्यादा है, उम्मीद तो बहुत ज़्यादा है। উত্তরপ্রদেশের সুদূর অযোধ্যাতেও মিষ্টি মানে বাঙালির মিষ্টি। এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি একেবারে রাম মন্দির থেকে কার্যত ঢিলছড়া দূরত্বে, সেখানে বাঙালি সুইট সেন্টার, অর্থাৎ বাঙালির মিষ্টি কিন্তু থাকছে একেবারে রাম মন্দিরের ঠিক বাইরে। বাঙালি বললে তো हाँ थोड़ा बहुत तो आता ही है।
বলো মিষ্টি মিষ্টি কি পাওয়া যায়? मिष्टी कुरचन पेड़ा है और रसगुल्ला जो बंगाले दो में खाए दो में प्रसिद्ध है पश्चिम बंगाले और एक ने दो में चले कुरचन पेड़ा। अच्छा हाँ पेड़ा कुरचन पेड़ा छेना चमचम रसमलाई तमाम अच्छे। उम्मीद तो यही आगे चल के देखना पड़ा है, जैसे भीड़ बढ़ेगी तो उससे तो दुकानदारी तो थोड़ा सा प्रभाव पड़ेगा ही। बहुत अच्छा चलने वाला उम्मीद हो रही है। অযোধ্যা শুধুমাত্র দেশ নয়, আন্তর্জাতিক মঞ্চে আগামী দিনে বিশ্বের দরবারে এক আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে বলেই স্থানীয় প্রশাসনের দাবি। দেখুন, দেখলেন তো, একটা মন্দির আর তাকে কেন্দ্র করে এতগুলো অনুসারী শিল্প, মানে হোটেল রেস্তোরাঁ থেকে শুরু করে রাস্তার ধারে চায়ের দোকান, এগুলো চেহারা বদলে গেছে, খাবারের স্টল, হোমস্টে, গিফট শপ, এগুলো তো সব সেজে গুজে তৈরি। তার মানে শুধু যে বড় বড় শিল্পগোষ্ঠীর ঘরেই টাকা আসতে চলেছে তা তো নয়। অযোধ্যায় যত ভিড় হবে ততই এই সমস্ত ছোট বড় সব ধরনের ব্যবসায় লেনদেন বাড়বে। আর তার সঙ্গে সঙ্গে যেভাবে এখানে মানে এয়ারপোর্টের মাধ্যমে, এখানকার এয়ারপোর্টটাও প্রায় আন্তর্জাতিক মানে চলে গেছে, এটার মধ্যে দিয়ে সমস্ত জায়গায় কানেক্ট করার একটা প্ল্যান হচ্ছে। মানে বিদেশ থেকে লোকজন আসবেন, বৈদেশিক মুদ্রাও আসবে, ডলার আসার রাস্তা খুলে যাবে। রামায়ণ পড়ার সময় অযোধ্যার বৈভবের চেহারাটা পড়েছিল, অনেক ছবি দিয়েও অনেক সময় আমাদের ছোটোবেলায় বই টইগুলো আসতো রামায়ণ টেমার, তার মধ্যে বেশ দারুণ দুর্ধর্ষ একটা ছবি থাকতো ওই অযোধ্যার সেই সময়। তার থেকেও বহুগুণ বেশি বৈভব কিন্তু, মানে যদি সত্যি এখনকার অযোধ্যাকে দেখে মনে হয় ওই সময় আর কী ছিল, তার থেকে এখনকার বৈভব অনেক বেশি, তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। তাহলে এটাকে তিল থেকে তাল বলবেন নাকি বলবেন ছিল রুমাল হয়ে গেল বেড়াল? বিজেপি মানুষকে রুটি কাপড়া মাকান দিতে পারে না, এখন একটা উন্মাদনা, এখন একটা ধর্মীয় মেরুকরণের চেষ্টা করছে। এখন রামকে নিজেদের ইলেকশন কমিটির চেয়ারম্যান হিসেবে আগামী 3-4 মাস ব্যবহার করার চেষ্টা করছে। ধরা যাক যদি অযোধ্যায় রাম মন্দিরের দামে যত টাকা পরিকাঠামোতে খরচ হয়েছে, এই টাকাটা যদি কাঁথিতে এসে করা হতো শুভেন্দু অধিকারীর পাড়ায়, সেখানেও লোকের ভিড় জমতো। যদি এটা বালুরঘাটে করা হতো সুকান্ত মজুমদারের পাড়ায়, সেখানেও ভিড় জমতো। তাহলে ভিড় জমছে পরিকাঠামো সহ একটা পর্যটনের কেন্দ্র করা হচ্ছে বলে, এটা কোনো মন্দির মসজিদ ইত্যাদির কারণে নয়। এটা না বোঝার কোনো কারণ নেই। টাকা ঢেলেছে সরকার, তার কিছু রিটার্ন তো লোকের যাতায়াতের মধ্য দিয়ে হবেই। আমরা ভগবান রামকে শ্রদ্ধা করি, পুজো করি। বিজেপির ইলেকশন কমিটির চেয়ারম্যান রামের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক কর্মসূচির সঙ্গে রাম মন্দিরের কোনো বিষয় নেই, কিন্তু রাম মন্দির ভারতীয় যে সংস্কৃতি, তার ভারতের যে স্বাভিমান, তার একটা আস্থার প্রতীক। এটা প্রত্যেকের মধ্যেই ফিলিংস আছে যে 500 বছর পরে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এর জন্য নির্দিষ্ট পরিকল্পনা, প্রচার সবই জানুয়ারির 1 তারিখ থেকে হবে। দেখতে পাচ্ছেন যে এই অযোধ্যা তার রাম মন্দিরকে ঘিরে রাজনৈতিকদের বক্তব্য ঠক্তব্য সেগুলো একটা খাতে বইছে, আর সাধারণ মানুষের বক্তব্য সেটা অন্য খাতে বইছে। রাজনীতিকদের কাছে এটা রাজনৈতিক ইস্যু, যদিও তারা এটাকে ধর্মীয় ইস্যু হিসেবেও মোটামুটি তুলে ধরতে চাইবেন, কারণ ধর্মীয় মেরুকরণটাও তো আবার একটা রাজনৈতিক স্ট্র্যাটেজির মধ্যেই পড়ে। ফলে এটা একটা দিক। আর আরেকটা দিক হচ্ছে ওই সাধারণ মানুষ যেখানটায় ওই একটা রাম মন্দিরকে কেন্দ্র করে অযোধ্যার ওই উত্তরণের সঙ্গে সঙ্গে নিজেদের উত্তরণটা দেখতে পাচ্ছেন। বেঁচে থাকার রাস্তাটা আর একটু যোগাযোগ ব্যবস্থা যেরকম সুগম হচ্ছে, বেঁচে থাকার রাস্তাটা একটু সুগম হচ্ছে, এটাই দেখতে চাইছেন। ওই রাম মন্দির, তাকে কেন্দ্র করে অনুসারী শিল্প এবং বদলে যাওয়া পুরো শহরটা, এই সমস্ত দেখতে দেখতে না হঠাৎ করে বললাম না বিভিন্ন কিছু মনে পড়ে যায়, তো মনে পড়ে গেল হঠাৎ আমাদের সিঙ্গুরের কথাটাই মনে পড়ে গেল। সেখানেও তো একটা নির্মাণকে কেন্দ্র করে গোটা এলাকার ছবিটা বদলে যেতে পারতো। টাটাদের কারখানা তৈরি হলে তার আশেপাশে অনেক অনুসারী শিল্প সেগুলো গড়ে উঠতে পারতো, সেরকমই তো কথা ছিল। যাকে কেন্দ্র করে শুধু সিঙ্গুর না, গোটা রাজ্যের শিল্প, অর্থনীতি, কর্মসংস্থান সব ছবি বদলে যেতে পারত। ঠিক যেরকম করে দেখছেন অযোধ্যার ছবিটা বদলে যাচ্ছে। কিন্তু ভুললে চলবে না, রাজনীতি শুধু যে গড়ে তা তো নয়, রাজনীতি তো ভাঙেও। রাজনীতি যেরকম গড়তে পারে ভাঙতেও পারে। কোথায় ভাঙবে, কোথায় গড়বে, কোন দিকে ভাঙবে, কোন দিকে গড়বে, এটা রাজনীতির উপজীব্য। আমরা শুধু একটাই জানি, রাজনীতি আমাদের এক এবং একমাত্র ভবিতব্য।
আসলে ভাঙা গড়াটা তো জীবনের অঙ্গ, আর ভাঙা গড়াটা যারা নিয়ন্ত্রণ করে তারাই জীবনের গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করবেন, এটাই তো স্বাভাবিক। রাজনীতি আমাদের যেমন নাচায় আমরা নাচি, রাজনীতি আমাদের যেমন ভাবায় আমরাও তেমন ভাবি। আমাদের সারা দেশের নমশূদ্র জনসংখ্যা 4 কোটি, তার মধ্যে মতুয়ারাও আছেন। এরা যে 20 থেকে 21টা বিধানসভা, মানে কম করে 4টে লোকসভায় মতুয়ারা কমপ্লিটলি ডিসাইডিং ফ্যাক্টর, মানে নির্ণায়ক শক্তি। তারাই ঠিক করবেন কারা জিতবে। এত বড় একটা জনসংখ্যা যারা ভোটের ফল এদিক ওদিক করে দিতে পারে, তাদের সামনে গাজর ঝোলানো বা কুমির ছানা দেখানো, এটা তো রাজনীতির বাঁধ কা খেল, সে তো হবেই, এটাই স্বাভাবিক। এই যে সিএ, এটাকে কিন্তু এই রাজনীতির আসরে কারোর গাজর বা কুমির ছানা বলেও মনে হচ্ছে, অন্তত যতক্ষণ না তা লাগু হচ্ছে ততক্ষণ তো তাই। এই ভোট এলেই ঝোলার থেকে সিএ ইস্যুটা বেরিয়ে পড়ে, এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। দেখুন, সিএ পাস হওয়া না হওয়া, সংসদ বা রাজ্যসভা ওখানে পাস হয়ে যাওয়া, তারপরে এবার জাস্ট সেটাকে কার্যকরী করা, এ তো একটা প্রসেসের মধ্যে রয়েছে। ফলে এটা আলোচনার মধ্যে থাকবে, এটাই তো স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নেই। অস্বাভাবিকত্ব রয়েছে এটা নিয়ে প্রশ্ন তোলায়। নেতারা ওই কখন এটাকে কে বলছেন এটাকে গাজর, আর কে বলছেন এটাই হবে, এবং কখন বলছেন সেটা নিয়েই সবথেকে বড় প্রশ্নটা, জানেন তো। এবং সেই সময় অস্বাভাবিকত্বটা চোখে পড়ে যায়। নেতারা বলবেন আমরা শুনবো, এটা তো নিয়ম, কিন্তু প্রশ্ন যদি কেউ তুলে ফেলেন নেতাদের মুখের ওপর, তখন কি হয়, সেটাকেও তখন অস্বাভাবিক লাগে, তাই না? যারা প্রশ্ন তোলে তারা কি দুষ্টু লোক? দেখুন, মতুয়াদের একটা অনুষ্ঠানে যারা শান্তনু ঠাকুরকে সোজাসুজি প্রশ্ন করলেন, শান্তনু ঠাকুর তিনি মতুয়া সংঘের শীর্ষকর্তা, তিনি বলে দিলেন যে এই সিএ লাগু হবে, এই নমশূদ্ররা, এই মতুয়ারা, এরা সবাই নাগরিকত্ব পেয়ে যাবেন, এটা তো তিনি বললেন। তখনই একজন প্রশ্ন করে উঠলেন পাল্টা, এটা কি করে হলো? এটা এতদিন ধরে বলছেন, তাহলে এটা কি ভোটের ওই গাজর? এই টাইপেরই তো প্রশ্ন ছিল। শান্তনু ঠাকুর দাবি করেছিলেন যে লোকসভা ভোটের আগেই সিএ হয়ে যাবে, আর এই তো কটা দিন অপেক্ষা করুন না, এরকম একটা আশ্বাস দিচ্ছিলেন। কিন্তু কয়েকজন প্রশ্ন করে ফেলেন যে হবে সেই কবে থেকে শুনছি, হবেটা কবে? মানে এই হচ্ছে প্রশ্ন উত্তর, এরপর তর্কাতর্কি যা হয় আর কি, সেগুলো হয়েছে। মানে মোদ্দা কথা একটা জিনিস বুঝলাম, নেতারা বলতে পারেন, কিন্তু প্রশ্নের সামনে যদি পড়েন তখন কিন্তু তাদের মাঝে মধ্যে একটু অসহিষ্ণুতা তৈরি হয়। এটা কি এই জন্যে যে তারা ঠিক যেটা বলেন সেটাই হবে, সেই আত্মবিশ্বাসটা তাদের সবসময় থাকে না। বাইরে গিয়ে লোকজনের সামনে রাজনৈতিক বক্তব্য শুরু করেছে, বাপমা তুলে গালাগালি হয়েছে, অ্যাটাক করার চেষ্টা করেছে কিন্তু অ্যাটাক করে ওরা কি করবে? কারা করলো? আমি নামটা ঠিক বলতে পারবো না, এখানে আছে টিএমসির কিছু সদস্য। দেখুন, গোটা ব্যাপারটার মধ্যে রাজনীতির ছাপ নিশ্চয়ই আছে, এটা নিশ্চয়ই এই যারা রাজনীতি করেন তারা খুঁজে টুজে পাবেন, এটা আলাদা কথা। কিন্তু এটাও ঘটনা যে যদি সিএ এইভাবে লাগু হবে এবং ভোটের আগেই হবে বলেন কেউ, তাহলে সবাই তো যাদের এর মাধ্যমে উপকৃত হওয়ার কথা তারা তো আশান্বিত হবেন, এবং তারা জিজ্ঞেস করে বসতেই পারেন কিন্তু যে কোনো সময়, তার রাজনৈতিক পরিচয় থাক চাই না থাক, যে এটা কবে হবে, বা হবে তো বলছেন, এখনও হচ্ছে না কেন, কবে হবে? মানে এই প্রশ্নটা আসাটা কিন্তু খুব স্বাভাবিক। এই প্রশ্ন যদি না থাকে তাহলে কি আর সত্যি কথা বলতে কি রাজনৈতিক দলগুলো এই সিএ নিয়ে বা এরকমই কোনো একটা প্রতিশ্রুতি নিয়ে কোথাও লাভবান হতে পারে? বলুন তো, মানুষের যদি আগ্রহই না থাকে, তারা আমাদের যেটা অফার করছেন সেটা আর কোনো দাম আমার কাছে নেই, তাহলে তো আর তিনি অফার করলেন কি না করলেন তাতে আমার কি, আমি তো রিয়াক্টই করবো না। তাহলে তো আবার রাজনৈতিক নেতাদেরই মহা সমস্যা। নেতারা এমনি তো কিছু করেন না। তাই ধরুন একটা সময় আমরা দেখেছিলাম এই 3 তালাক,
এটা একটা স্পেসিফিক ভোট ব্যাংককে প্রভাবিত করেছিল। সেরকমই সিএ একটা বড় অংশের ভোটারকে প্রভাবিত করবে, যারা বহু আসনে ডিসাইডিং ফ্যাক্টর, সেই মতুয়াদের দাবি যারা পূরণ করে দেবেন তারাই তো বাজিমাত করবে। 2024-এর ইলেকশনের আগে হবে। 2024 তো আর কদিন আছে, ইলেকশনের আগে হবেই, এটা গ্যারান্টি। ভোটের সময় ওদের এগুলো দরকার পড়ে, কারণ মানুষকে ওরা অর্থনীতি দিয়ে তো খুশি করতে পারেনি। মানুষ এই জনবিরোধী বিজেপিকে সরাতে চায়, ফলে নজর ঘোরাতে, রুটি কাপড়ার মাকানের ইস্যু থেকে নজর ঘোরাতে এরা এই সিএএ, ধর্মের বিভাজন, এগুলো সামনে নিয়ে আসছে। বিজেপিকে এই প্রশ্নের উত্তর দিতে হবে যে রাম জন্মভূমি বলে যখন প্রকল্প নেওয়া হচ্ছে নানাবিধ ঘর ঘর, তখন ঘরে ঘরে মানুষের নাগরিক তাদের অধিকারকে বিড়ম্বনার মধ্যে ফেলে জন্মস্থানের কাগজ খুঁজে বেড়াচ্ছেন যারা, তাদের ঘর ঘর যাত্রা করার কোনো অধিকার নেই। দেখুন, নেতারা নেতাদের মতো এই চাপান উত্তর এসবগুলো চালান, বা এই যে আমি শুধু একটা জায়গাতেই আগ্রহী, এই যে একজন মানুষ প্রশ্নটা তুললেন, মানে তার হয়তো রাজনৈতিক পরিচয় আছে, আমি সেই রাজনৈতিক পরিচয়টা যদি কোনোভাবে ভুলে যাই, যদি একজন সাধারণ মানুষ হন, তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়াবে? সাধারণ মানুষ যদি একবার প্রশ্ন তুলতে শুরু করে না, নেতারা কিন্তু প্রবল চাপে পড়ে যায়। মানে ঠিক যেরকম করে সন্তোষ দত্ত ওই জটায়ু বলতেন, ফেলুদাকে বলেছিলেন সোনার কেল্লায়, একটা প্রশ্ন করতে পারি, সেরকমভাবেই যদি একে একে বহু মানুষ বলেন, মানে বহু মানুষ একটা করে প্রশ্ন করতে শুরু করেন, তাহলে রাজনীতিকদের কি হবে বলুন তো? আমি নিশ্চিত ফেলুদা সিরিজের যাবতীয় ডায়ালগের মধ্যে জটায়ুর এই ডায়ালগটার মতো মানে সুদূর প্রসারী একটা প্রভাব বিস্তারকারী ডায়ালগ আর একটাও নেই। নেতাদের নিশ্চিতভাবেই এই ডায়ালগটা অপছন্দ হবেই হবে, কিন্তু আমাদের মতো মানে সাধারণ মানুষের কাছে এটা কিন্তু একদম সুপার ডুপার হিট, একদম মনের কথা, শুধু প্রকাশ করতে পারি না সব সময়, এই যা।